আজ আমি আলোচনা করব ইউজি 6 সেমিস্টার C13 কোর্স টাইটেল হিস্ট্রি অফ ইন্ডিয়া 1947 টু 1992। এই যে সময়টাকে আমরা মূলত আধুনিক ভারতের ইতিহাস বলছি, কিন্তু প্রচলিত অর্থে যে ইতিহাসটা তোমরা এতদিন পড়ে এসেছো আধুনিক ভারত বলতে, সেই ইতিহাসটা 1757 থেকে শুরু হতো আর স্বাধীনতার পরেই শেষ হয়ে যেত। তো এখন যেটা তোমাদের কোর 3, এই কোর 13, সেটা কিন্তু স্বাধীনতার পরবর্তীকাল থেকেই শুরু হচ্ছে। এই যে ইতিহাস বা এই যে পেপারটা, এই পেপারটার মূল বিষয়টা কি সেটা আমাদেরকে আগে ভাবতে হবে। 1947 খ্রিস্টাব্দে আমরা স্বাধীনতা পেলাম। আমরা বলি এই স্বাধীনতা একই সাথে আনন্দ এবং বিষাদের। কেন? যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা হচ্ছে খণ্ডিত স্বাধীনতা। যেমন স্বাধীনতার পরেই কমিউনিস্ট পার্টির যে কংগ্রেস, দ্বিতীয় কংগ্রেস, সেখানে ঘোষণা করা হয়েছিল এ আজাদি ঝুটা হ্যাঁ, ভুলো মত ভুলো মত। এখন এই যে আজাদি ঝুটা কি না, এটা খুব বিতর্কের বিষয়। কিন্তু অমরেশ ত্রিপাঠী বলেছিলেন যে এ আজাদি ঝুটা না হলেও বিকলাঙ্গ। অর্থাৎ আমরা যে স্বাধীনতা পেলাম সেই স্বাধীনতা একদিকে যেমন খণ্ডিত স্বাধীনতা, একই সাথে স্বাধীনতার পর ভারতের সামনে নানাবিধ সমস্যা ছিল। একদিকে যেমন ছিল হিন্দু মুসলমান দাঙ্গা, অপরদিকে ছিল তীব্র অর্থনৈতিক সংকট, দীর্ঘদিনের যে ঔপনিবেশিক শাসন এবং শোষণ, তার ফলে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়েছিল। একই সাথে এই যে বৃহৎ যে ভারতবর্ষ, এর দেশীয় রাজ্যগুলোর সাথে সংযুক্তিকরণ, এটাও কিন্তু একটা সমস্যা ছিল। একই সাথে ছিল যে উপজাতি সমাজ, সেই উপজাতি সমাজের প্রতি কেমন নীতি নেওয়া হবে, তাদের সাথে কি সম্পর্ক নেওয়া হবে, উপজাতিদের যে সংস্কৃতি সেটাকে কি শোকেসে সাজিয়ে তার সৌন্দর্য উপভোগ করব, নাকি উপজাতিদেরকে ভারতীয় সমাজের মূল যে সংস্কৃতি তার সাথে যুক্ত করব, নাকি তাদেরকে আলাদাভাবে নিজেদের মতো বেড়ে উঠতে দেব। এইসব বিভিন্ন রকম প্রশ্ন ভারতের সামনে তখন হাজির হয়েছিল। এই এই যে সমস্যা, এই সমস্যাকে সামনে নিয়েই ভারতবর্ষ কিন্তু এগিয়ে চলেছে। দাঙ্গার মোকাবিলা করা হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, উপজাতিদের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি গ্রহণ করা হয়েছে, এবং ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছে। এই যে পেপারটা, এই পেপারটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে স্বাধীনতা পরবর্তীকালে কিভাবে ভারত নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছিল। স্বাধীনতার ঠিক পরবর্তীকালের গুরুত্বপূর্ণ যে সমস্যা, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে সবচেয়ে বেশিভাবে আলোচিত হয়েছে, যেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা। পশ্চিমবাংলা এবং পাঞ্জাব দুটো জায়গাতেই উদ্বাস্তু সমস্যা তীব্র আকার ধারণ করেছিল। এবং পশ্চিমবাংলা এবং পাঞ্জাবের ক্ষেত্রে কিন্তু উদ্বাস্তু সমস্যার চরিত্রটা আলাদা ছিল।
পাঞ্জাবে উদ্বাস্তু সমস্যার চেয়ে পশ্চিমবাংলাতে যে উদ্বাস্তু সমস্যা দেখা দিয়েছিল সেটা কিন্তু দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলেছিল। একই সাথে এই যে দীর্ঘদিন ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার পর তার বিদেশ নীতিটা কেমন হবে? তৎকালীন বিশ্ব, দ্বিমেরু বিশ্ব, একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত রাশিয়ার কর্তৃত্ব, এই প্রেক্ষাপটে ভারত কোন দিকে যোগ দিবে? আমেরিকার সাথে যোগ দিবে নাকি সোভিয়েত রাশিয়ার সাথে যোগ দিবে? এই প্রশ্ন তখন জোরালো হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে ভারতবর্ষ উপযুক্ত নীতি গ্রহণ করে এগিয়ে চলেছিল। বিদেশ নীতির ক্ষেত্রে যেমন জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল। জোট নিরপেক্ষ নীতি মানে কোনো নির্দিষ্ট কোনো বিচ্ছিন্ন থাকার নীতি নয়, সমান মানে দূরত্ব বজায় রেখে একটা নিরপেক্ষতার নীতি, যেটা সেই মুহূর্তে ভারতবর্ষের ক্ষেত্রে প্রয়োজন ছিল। অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নতির জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এবং আস্তে আস্তে ভারতবর্ষে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। সাংবিধানিক রাজতন্ত্র ভুল বললাম, সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই সিলেবাসের মধ্যে এই সমস্যা এবং তার সমাধান কিভাবে হয়েছিল সেটা আলোচনা করা হয়েছে।